বহুল প্রত্যাশিত স্বপ্নের পদ্মা সেতুর মূল নির্মাণ কাজ উদ্বোধন করলেন প্রধানমন্ত্রী। বললেন, বিএনপি জামায়াত দেশের উন্নয়ন চায় না বলেই সেতুর কাজ বন্ধ করে দিয়েছিল। পদ্মা সেতুর কাজ শুরু হওয়ায় খুশি দক্ষিণাঞ্চলের ২১ জেলার মানুষ। দীর্ঘদিনের বঞ্চনার অবসান ঘটবে বলে আশাবাদ। বরাতের আগেই দলীয় প্রতীক নিয়ে চলছে পৌর নির্বাচনের জনসংযোগ। সৎ ও যোগ্য প্রার্থীকেই নির্বাচিত করতে প্রস্তুত ভোটাররা। লালমনিরহাটে কয়েকজন খ্রিস্টান ধর্মযাজককে হত্যার হুমকি দিয়ে আইএসের নামে চিঠি। দিনাজপুরের কান্তজি মন্দিরে হামলার দায় স্বীকার। প্যারিস সম্মেলনে ঐতিহাসিক জলবায়ু চুক্তি সই। বৈশ্বিক উষ্ণতা বৃদ্ধির মাত্রা 2 ডিগ্রি সেলসিয়াস কমিয়ে আনতে বিশ্ব নেতাদের অঙ্গীকার। প্রবাসের সময় সঙ্গে আছে আমি তানজিমুনিয়াত। প্রধানমন্ত্রী শেখ হাসিনা বলেছেন, বিএনপি জামায়াত দেশের মানুষের উন্নয়ন চায় না বলেই তারা পদ্মা সেতুর কাজ বন্ধ করে দিয়েছিল। পদ্মা সেতুর মূল নির্মাণ কাজের উদ্বোধনের পর শনিবার বিকেলে মুন্সিগঞ্জের মাওয়ায় আয়োজিত জনসভায় বক্তব্য রাখেন তিনি। এ সময় প্রধানমন্ত্রী বলেন, যুদ্ধ অপরাধীদের কেউ রক্ষা করতে পারে না, তাদের বিচার শেষ করা হবেই। প্রায় 669 জনকে তারা পুড়িয়েছে আগুন দিয়ে। বাসে কন্ট্রাক্টর ঘুমাচ্ছে, জ্যান্ত মানুষটাকে পুড়িয়ে মেরেছে। আপনারাই বিচার করে দেখেন। আল্লাহ যে বিচার করেছে, বলছে মৃত্যুর পর কেউ গুনাহ করলে দোজখের আগুনে যাবে, মৃত্যুর পরে আগুনে যাবে, দোজখের আগুনে। আর খালেদা জিয়া জীবন্ত মানুষকে পুড়িয়ে হত্যা করেছে। যারা এই আগুন দিয়ে পুড়িয়েছে, যারা হুকুমদাতা, যারা অর্থ সরবরাহ করেছে, যারা পরিকল্পনা করেছে, প্রত্যেকের বিচার বাংলার মাটিতে হবে। মানুষের জীবন নিয়ে ছিনিমিনি খেলতে আমরা দেব না। এই সেতুকে ঘিরে এই অঞ্চল এবং আমাদের ওই জাজিরা অঞ্চল দুই পাশেই ব্যাপক উন্নয়নের কাজ হবে। নতুন স্যাটেলাইট শহর গড়ে উঠবে, সেখানে আধুনিক সমস্ত সুযোগ সুবিধা হবে। সুন্দরভাবে এই এলাকাগুলি আরও উন্নত হবে, শিল্প কলকারখানা গড়ে উঠবে, মানুষের কোনো দুঃখ কষ্ট থাকবে না, মানুষের দুঃখ কষ্ট দূর হয়ে যাবে। সেইভাবে পরিকল্পনা নিয়েই আমরা কাজ করে যাচ্ছি। আপনাদের কাছ থেকে সহযোগিতা পেয়েছি, কাজে আপনাদের প্রতি কৃতজ্ঞতা জানাই এবং বাকি কাজটুকু যাতে সুষ্ঠুভাবে সম্পন্ন হয় আপনারা সেভাবে সহযোগিতা করবেন। ওই হায়নার দল যেন আর এই দেশের মানুষের ভাগ্য নিয়ে ছিনিমিনি খেলতে না পারে, তার জন্য আওয়ামী লীগের হাতকে আপনারা শক্তিশালী করুন, যেমন উন্নয়নের কাজের যে গতিশীলতা এনেছি তার জন্য আমরা অব্যাহত রাখতে পারি। এর আগে স্বপ্নের পদ্মা সেতু নির্মাণ কাজের উদ্বোধন করেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। শনিবার সকালে শরীয়তপুরের জাজিরা পয়েন্টে নদী শাসন কাজের ফলক উন্মোচন করেন তিনি। সেখানে এক সুধী সমাবেশে প্রধানমন্ত্রী বলেন, দেশি বিদেশি কোনো ষড়যন্ত্রই পদ্মা সেতু নির্মাণ কাজ বন্ধ করতে পারেনি। এই সেতুর কাজ শুরুর মধ্য দিয়েই প্রমাণিত হলো নিজেদের কাজ করার সক্ষমতা রয়েছে বাংলাদেশে। পরে পদ্মা সেতুর মাওয়া প্রান্তে মূল পাইলিং কাজের উদ্বোধন করেন তিনি। দেবাশিস রায়কে সঙ্গে নিয়ে শাহালি জয়ের রিপোর্ট। স্বপ্ন পূরণে আরো এক ধাপ, দাতাদের মুখ ফিরিয়ে নেয়া, দেশের ভেতরে বাইরে নানামুখী চক্রান্ত, এ সবকিছুই খারিজ করে দিয়ে পদ্মা সেতুর বাস্তবায়নের কাজ এগিয়ে চলেছে অপ্রতিরোধ্য এক গতিতে। সেতু নির্মাণ হচ্ছে বাংলাদেশের নিজ খরচে। পদ্মা সেতুর জাজিরা প্রান্তে নদী শাসনের কাজ আনুষ্ঠানিকভাবে উদ্বোধন করেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। এ সময় সেখানে এক সুধী সমাবেশে প্রধানমন্ত্রী বলেন, সরকারের দৃঢ়তার কারণে স্বপ্নের এই সেতু নির্মাণের পথে কোনো কিছুই বাধা হয়ে দাঁড়ায়নি। কানাডা কোর্ট এখন ওয়ার্ল্ড ব্যাংককে নির্দেশ দিয়েছে যে কি কি দুর্নীতি হয়েছে সেগুলি তাদের জানাতে, তারা এখন পর্যন্ত কিছু জানাতে পারে নাই। আমি এটাকে চ্যালেঞ্জ হিসেবে নেই। আমি ঘোষণা দিই, আমরা আমাদের নিজেদের অর্থায়ন করব। বাংলাদেশের জনগণের কাছ থেকে অভূতপূর্ব সাড়া পেয়েছিলাম। এই যে সাহস, সহযোগিতা, যে এই যে সাড়া আমি পেয়েছিলাম, সেটাই আমাকে শক্তি জুগিয়েছে, সাহস জুগিয়েছে। পরে নদীর বুকে মূল সেতুর নির্মাণ কাজ ঘুরে ঘুরে দেখেন প্রধানমন্ত্রী। মাওয়া প্রান্তে সেতুর পাইলিং এর কাজও উদ্বোধন করেন তিনি। এ সময় প্রধানমন্ত্রী বলেন, নিজস্ব অর্থায়নে পদ্মা সেতু নির্মাণ হচ্ছে, এটি বড় প্রাপ্তি।
শত বাধার মুখেও আজ বাংলাদেশ এটা প্রমাণ করেছে যে হ্যাঁ, বাংলাদেশ নিজেও পারে। কারো কাছে ভিক্ষা চেয়ে নয়, হাত পেতে নয়, আমরাও যে পদ্মা সেতুর মতো এরকম একটা বিশাল সেতু নিজস্ব অর্থায়নে নির্মাণ করতে পারি, সেই যোগ্যতা বাংলাদেশ যে অর্জন করেছে, এটাই হচ্ছে সবথেকে বড় কথা। ইতোমধ্যে 28,000 কোটি টাকার এই সেতু প্রকল্পের 27% কাজ শেষ হয়েছে। এই সেতু নির্মাণ হলে দেশের প্রবৃদ্ধি বাড়বে 1.23 ভাগ। অনিশ্চয়তা আর আশঙ্কার স্থান এখন ইতিহাসের খাতায়। দূরদর্শিতা আর সাহসিকতার পথ বেয়ে পদ্মা সেতু এখন বাংলাদেশের সামনে এক দৃশ্যমান বাস্তবতা। পদ্মাপাড়ের মানুষের কাছে পদ্মা সেতু এখন আর শুধুমাত্র সেতু নয়, যেন আগামী দিনের সমৃদ্ধির সোপান, যে সোপান ধরে এগিয়ে যাবে বাংলাদেশের দক্ষিণাঞ্চল, এগিয়ে যাবে বাংলাদেশ। শাহ আলী জয়, সময় সংবাদ, মাওয়া, মুন্সিগঞ্জ। অবশেষে জটিলতা আর সীমাবদ্ধতার সব সমীকরণ ভেঙে বাস্তব কাঠামোর দিকে যাত্রা শুরু করলো স্বপ্নের পদ্মা সেতু প্রকল্প। জাজিরা ও মাওয়া প্রান্তে নদী শাসন ও মূল সেতুর নির্মাণ কাজ উদ্বোধনের পর বাঁধ ভাঙা উল্লাস ছুঁয়ে দিয়েছে পদ্মার দুপারের বাসিন্দাদের। তাদের আশা, নদী বেষ্টিত দক্ষিণ জনপদের জীবনমান বদলে উন্নয়নের সোপান হবে এই সেতুটি। পদ্মার দুপারের মানুষগুলোর উচ্ছ্বাস নিয়ে দেবাশিস রায়ের রিপোর্ট। পদ্মাপাড়ের জাজিরা প্রান্তে শনিবারের সকালটা ছিল একেবারেই ভিন্নতায় ভরা। কুয়াশাচ্ছন্ন নিস্তব্ধ ভোরের নীরবতা ভেঙে ব্যস্ত হয়ে ওঠে চারপাশ। ব্যস্ত হবেই না বা কেন, পুরো জাতির আকাঙ্ক্ষার শীর্ষে থাকা স্বপ্নের সেতুর নদী শাসনের কাজ যে শুরু হবে পদ্মার এই পার থেকেই, তাই হাজারো জনতার অপেক্ষা সেই মাহেন্দ্রক্ষণের। মনের অবস্থা অনেক ভালো, এমনকি তারা অনেক খুশি, অনেক খুশি এই পদ্মা সেতু বাস্তবে রূপ নেওয়ার ফলে। যে কোনো জায়গায় আলোচনা করলে বোঝা যায় যে এত স্বতঃস্ফূর্ত মানুষ, সেটা ভাষায় প্রকাশ করা যাবে না। একজন নাগরিক হিসাবে এত ভালো লাগতেছে আমাদের কাছে। আমার কাছে খুবই ভালো লাগছে, এত ভালো লাগছে যে আমি ভাষায় প্রকাশ করতে পারতেছি না। এত লোক আমাদের মনে যে এখন কি বলছে এটা আমরা ভাষায় বলতে পারতেছি না, যে আমরা এই সেতু পাচ্ছি, এই সেতু হবে। প্রমত্তা পদ্মার বুক চিরে 6.15 কিলোমিটার দৈর্ঘ্যের সেতু নির্মাণে পুরো নদীতেই চলছে এক মহাকর্মযজ্ঞ। আর সে দৃশ্য নিজের চোখে এক পলক দেখতে শত শত নৌকার বহর ভাসতে দেখা যায় পদ্মার ঢেউয়ে। আমাদের এলাকায় ঘরে ঘরে ঈদ, আমাদের নয়নমণি, আমাদের জননেত্রী শেখ হাসিনা আসছে স্বপ্নের পদ্মা সেতু উদ্বোধনের জন্য। আমাদের ঘরে ঘরে ঈদের আনন্দ। আজকে সেই স্বপ্নের পদ্মা সেতু বাস্তবে রূপ নিচ্ছে জননেত্রী শেখ হাসিনার দৃঢ়তার কারণে এবং তার ইচ্ছার শক্তির মাধ্যমে আমরা এটা জয় করতে সক্ষম হয়েছি। এদিকে মাওয়া প্রান্তেও ছড়িয়ে পড়ে আনন্দ। স্থানীয় জনতা জানায় এই সেতুতেই দক্ষিণবঙ্গের সঙ্গে রাজধানীর যোগাযোগে ঘুচে যাবে সব দুঃখ। উদ্বোধন করবে শেখ হাসিনা, তার জন্য আমাকে খুব আনন্দ লাগতেছে। আমরা মিছিল নিয়ে আসছি এখানে। অবশ্যই হবে, এই জন্য আমরা খুব আশাবাদী। আমরা আমাদের খুব ভালো লাগতেছে, খুব আমরা আনন্দ। সবকিছু ঠিক থাকলে সরকারের চ্যালেঞ্জ আর আপামর জনতার লালিত স্বপ্ন পূরণ এখন শুধু সময়ের ব্যাপার মাত্র। নিজস্ব অর্থায়নে এত বড় প্রকল্পের বাস্তবায়ন যেমন আত্মবিশ্বাসী করবে পুরো জাতিকে, ঠিক তেমনি এই সেতুই হয়তো পাল্টে দেবে এই জনপদের ভবিষ্যৎ, জন্ম দেবে জাতীয় অর্থনীতির নতুন হিসেব নিকেশ। শরীয়তপুরের জাজিরা পয়েন্ট থেকে দেবাশিস রায়, সময় সংবাদ। এবার পৌর নির্বাচনের খবর। পৌর নির্বাচনে প্রতীক বরাদ্দ না হলেও প্রচারণা থেমে নেই মেয়র ও কাউন্সিলর প্রার্থীদের। সমর্থন আদায়ে দিচ্ছেন মডেল পৌরসভার প্রতিশ্রুতি। আর ভোটাররা বলছেন পূর্বের অভিজ্ঞতা কাজে লাগিয়ে সৎ ও যোগ্য প্রার্থীকেই তারা বেছে নেবেন। ব্যুরোতে পাঠানো তথ্য ও ছবি নিয়ে ডেস্ক রিপোর্ট। শনিবার সকাল থেকে চাঁপাইনবাবগঞ্জের 4টি পৌরসভার অলিগলিতে প্রচারণা শুরু করেন মেয়র প্রার্থীরা। পিছিয়ে নেই কাউন্সিলর ও সংরক্ষিত মহিলা কাউন্সিলর প্রার্থীরাও। পৌরসভার উন্নয়নে প্রতিশ্রুতির বাণী নিয়ে যাচ্ছেন ভোটারদের কাছে। এদিকে জেলা নির্বাচন কর্মকর্তা জানিয়েছেন সুষ্ঠুভাবে নির্বাচন সম্পন্ন করতে সব ধরনের প্রস্তুতি নিয়েছেন তারা। পৌরসভার উন্নয়নে মানুষের কল্যাণে কাজ করতে চাই, মানুষও আমাকে সুন্দরভাবে রেসপন্স করছে। আমার জয়ের ব্যাপারে আমরা 100% নিশ্চিত যে আমরা জয় হবে ইনশাআল্লাহ। আগামী 14 তারিখে আমাদের প্রতীক বরাদ্দ হবে। প্রতীক বরাদ্দের সময় আমরা এ বিষয়ে আরো সবাইকে সুস্পষ্টভাবে বলে দিব, যাতে তারা সবাই আচরণবিধি মেলে সবার সহযোগিতা নিয়ে যাতে আমরা শান্তিপূর্ণভাবে একটি নির্বাচন সম্পন্ন করতে পারি।
বাগেরহাট পৌরসভার চিত্র একই রকম, সব জায়গাতেই ভোটের হাওয়া। এখানকার আওয়ামী লীগ ও বিএনপি মনোনীত প্রার্থীরা বাড়ি বাড়ি ঘুরে গণসংযোগ করেন। নির্বাচিত হলে অর্ধশত বছর আগের এই পৌরসভাকে আধুনিক ও মডেল পৌরসভা হিসেবে গড়ে তোলার প্রতিশ্রুতি দিচ্ছেন তারা। অবশ্যই একটা সুন্দর একটা সুষ্ঠু পরিবেশে একটা নির্বাচন করবেন, আমি ইনশাল্লাহ আশাবাদী যে আমি হব। আমি যদি নির্বাচিত হতে পারি তাহলে আমি নাগরিক সমস্যার সমাধান করব। যে উপযুক্ত ব্যক্তি আমরা তাকে দেখতে চাচ্ছি। মৌলভীবাজার পৌরসভার দরগা মহল্লা এলাকা এখন মুখর প্রার্থীদের পদচারণায়। গণসংযোগ করেছেন আওয়ামী লীগ মনোনীত মেয়র ও কাউন্সিলর প্রার্থীরা। আর যোগ্য প্রার্থী নির্বাচনে চুলচেরা বিশ্লেষণে ব্যস্ত ভোটাররা। জনগণের সাধারণ আশা আকাঙ্ক্ষা যাতে ফুলফিল হয় এরকম প্রার্থী আমরা কামনা করি। মৌলভীবাজার পৌরসভার যে উন্নয়ন করতে পারবো তারাই ভোট দিব আমরা। দরগা মহল্লা এলাকায় গণসংযোগ করছি এবং প্রতিদিন এইভাবেই রাত 12টা 1টা পর্যন্ত আমরা গণসংযোগ চালিয়ে যাচ্ছি। পৌর নির্বাচনকে ঘিরে উৎসবমুখর পরিবেশ নেত্রকোনা পৌরসভায়। একদিকে প্রার্থীরা চালাচ্ছেন প্রচারণা, অন্যদিকে চায়ের দোকান থেকে শুরু করে সবখানে চলছে প্রার্থী নির্বাচনে ভোটারদের আলোচনা। নেত্রকোনা পৌরসভা উন্নয়ন কল্পে যে রাস্তাঘাট, ড্রেন, আবর্জনা দূর করতে পারবে তাকে আমরা ভোট দিব। এদিকে নির্বাচিত হলে নেত্রকোনাকে একটি আধুনিক ও মডেল পৌরসভা হিসেবে গড়ে তোলার প্রতিশ্রুতি প্রার্থীদের। ওয়াহিদা স্বপ্না, সময় সংবাদ। পৌর এলাকাগুলোতে রাজনৈতিক উদ্দেশ্যে বিএনপি নেতাকর্মীদের ধরপাকড় করা হচ্ছে বলে অভিযোগ তুলে দলের ভারপ্রাপ্ত মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেছেন, পৌর নির্বাচনে ভরাডুবি ঠেকাতে সরকার দমন নীতি গ্রহণ করেছে। শনিবার বিকেলে ঢাকা রিপোর্টার্স ইউনিটি মিলনায়তনে বিএনপিপন্থী প্রকৌশলীদের সংগঠন অ্যাসোসিয়েশন অব ইঞ্জিনিয়ার্স বাংলাদেশ অ্যাব আয়োজিত আলোচনা অনুষ্ঠানে তিনি একথা বলেন। যে কোনো মূল্যে নির্বাচনে জয়লাভ করে সরকার নিজেদের জনপ্রিয় বলে দাবি করার জন্যই দলীয় প্রতীকে নির্বাচনের আয়োজন করছে বলে অভিযোগ করেন তিনি। সারা বাংলাদেশে দেখবেন যে আবার কারাগারগুলো পূর্ণ হয়ে যাচ্ছে, অর্থাৎ তারা খুব ভালো করে জানে যে বিএনপিকে, বিরোধী দলকে যদি দমন না করা যায়, তাদেরকে যদি এইভাবে গ্রেপ্তার করে আটকে রাখা না যায়, ত্রাস দেখে আটকে রাখা না যায়, তাহলে এই নির্বাচনেও তাদের ভরাডুবি করতে পারে। সেই জন্যই তারা আজকে এই ধরনের একটা দমনমূলক একটা ব্যবস্থা নিয়েছে। তো এই একটা পরিস্থিতিতে যে নির্বাচন একটা তামাশার মতো অবস্থা দাঁড়িয়েছে, এই দলীয় প্রতীকে নির্বাচন করেই প্রমাণ করা হবে যে বর্তমান শাসক গোষ্ঠী হচ্ছে জনগণের সবচেয়ে প্রিয় রাজনৈতিক দল। আমরা এই নীল নকশা বুঝি। বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়া ভাইস চেয়ারম্যান সহ দলের শীর্ষ নেতাদের সঙ্গে বৈঠক করেছেন। রাজধানী গুলশানে বেগম খালেদা জিয়ার নিজ কার্যালয়ে গত রাত 9টায় এই বৈঠক শুরু হয়। বৈঠকে ভাইস চেয়ারম্যান আব্দুল্লাহ আল নোমান, সেলিমা রহমান ও মেজর অবসরপ্রাপ্ত হাফিজউদ্দিন আহমেদ সহ শীর্ষ নেতারা উপস্থিত ছিলেন। এছাড়া উপস্থিত ছিলেন দলের ভারপ্রাপ্ত মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর ও সাংগঠনিক সম্পাদকরা। বৈঠকে চলমান রাজনৈতিক পরিস্থিতি, দলের সাংগঠনিক অবস্থা ও আসন্ন পৌর নির্বাচন সহ বিভিন্ন বিষয় নিয়ে আলোচনা হয়েছে বলে বিএনপি সূত্র থেকে জানা গেছে। প্রবাসের সময় আরো থাকছে, স্বাধীনতার পর জনশক্তি রপ্তানিতে কোটির মাইলফলক স্পর্শ করতে যাচ্ছে বাংলাদেশ। জবাবদিহি নিশ্চিত হলেই আগামীর চ্যালেঞ্জ মোকাবেলা সম্ভব, মত বিশ্লেষকদের। বিভিন্ন দুর্যোগের মাঝেও প্রতিবন্ধীদের সুযোগ সুবিধা দিয়ে সমাজে প্রতিষ্ঠিত করার ক্ষেত্রে বিশ্বের মধ্যে বাংলাদেশ অন্যতম বলে মন্তব্য করেছেন অটিজম বাংলা বিষয়ক জাতীয় উপদেষ্টা কমিটির চেয়ারপারসন সাইমা হোসেন। সকালে রাজধানীর ফার্মগেট কৃষিবিদ ইনস্টিটিউটে প্রতিবন্ধিতা ও দুর্যোগ ঝুঁকি ব্যবস্থাপনার শীর্ষক আন্তর্জাতিক সম্মেলনের উদ্বোধনী অনুষ্ঠানে তিনি এ মন্তব্য করেন। দেশের অন্যান্য দুর্যোগ মোকাবেলা করতে গিয়ে যাতে প্রতিবন্ধীরা অবহেলিত না হয় সেদিকেও সবাইকে সজাগ দৃষ্টি রাখার আহ্বান জানিয়েছেন বিশ্ব স্বাস্থ্য সংস্থায় প্রতিবন্ধীদের নিয়ে কাজ করা সাইমা হোসেন। এদিকে একই অনুষ্ঠানে যে কোনো দুর্যোগের সময় উদ্ধার অভিযানে প্রতিবন্ধীদের অগ্রাধিকার দিতে সবার প্রতি আহ্বান জানিয়েছেন দুর্যোগ ব্যবস্থাপনা ও ত্রাণমন্ত্রী মোফাজ্জল হোসেন চৌধুরী। 3 দিনব্যাপী সম্মেলনে দেশি বিদেশি 400 প্রতিবন্ধী অংশ নিচ্ছেন। দেশের সবগুলো সরকারি হাসপাতালের পাশাপাশি বেসরকারি হাসপাতালগুলোতেও মানসিক স্বাস্থ্য ইউনিট খোলা হবে বলে জানিয়েছেন স্বাস্থ্যমন্ত্রী মোহাম্মদ নাসিম। সেক্ষেত্রে বেসরকারি হাসপাতাল কর্তৃপক্ষকে সহযোগিতার আহ্বান জানান মন্ত্রী। শনিবার সন্ধ্যায় বঙ্গবন্ধু আন্তর্জাতিক সম্মেলন কেন্দ্রে মানসিক স্বাস্থ্য বিষয়ক আন্তর্জাতিক সম্মেলন ICP 2015 উদ্বোধনী অনুষ্ঠানে তিনি এই কথা বলেন। অনুষ্ঠানে বাংলাদেশে অটিজম বিষয়ক জাতীয় উপদেষ্টা কমিটির চেয়ারপারসন
সায়মা হোসেন বর্তমান মানসিক স্বাস্থ্য নীতির পরিবর্তনের দাবি জানান। পাশাপাশি অটিজম বিষয়ক সচেতনতা বৃদ্ধিরও তাগিদ দেন তিনি। দর্শক, বিজয় দিবসকে সামনে রেখে বিজয়ের গল্প শোনাতে নিউ ইয়র্ক সময় স্টুডিওতে যোগ দিয়েছিলেন কুষ্টিয়া অঞ্চলের মুক্তিযোদ্ধা কমান্ডার নাসিমউদ্দিন আহমেদ। প্রবাসী সময়ের পরের অংশে আমরা তার কাছ থেকে শুনব মুক্তিযুদ্ধের অজানা অনেক কথা। আগেই জানিয়েছিলাম বিজয়ের গল্প শোনাতে নিউ ইয়র্ক সময় স্টুডিওতে যোগ দিয়েছিলেন কুষ্টিয়া অঞ্চলের মুক্তিযোদ্ধা কমান্ডার নাসিমউদ্দিন আহমেদ। আমরা এখন তার কাছ থেকে শুনব মুক্তিযুদ্ধের অজানা কথা। দর্শক, প্রবাসের বাংলাদেশ অনুষ্ঠানের সময় নিউ ইয়র্ক স্টুডিওতে আপনাদেরকে স্বাগত জানাচ্ছি। আমি শিহাবুদ্দিন কিসলু। আজকে আমাদের সাথে আলোচনায় অতিথি হিসেবে রয়েছেন রণাঙ্গনের বীর মুক্তিযোদ্ধা, কুষ্টিয়া অঞ্চলের মুক্তিযোদ্ধা কমান্ডার নাসিমউদ্দিন আহমেদ। নাসিমউদ্দিন আহমেদ, আপনাকে স্বাগত আমাদের স্টুডিওতে। আমাকে স্টুডিওতে আমন্ত্রণ জানানোর জন্য কৃতজ্ঞতা প্রকাশ করছি। দর্শক, আজকে আমাদের আলোচনার বিষয় বিজয়। আজকে বিজয়ের এই মাসে এই বিজয়ের তাৎপর্য কি? সর্বপ্রথম শ্রদ্ধা অবনত চিত্তে স্মরণ করতে হয় জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানকে, জাতীয় চার নেতা এবং আমার সেক্টর কমান্ডার যারা ছিলেন। তিনটে শব্দ মিলে বিজয়, কিন্তু এটা অর্জন করা যে কত কঠিন ব্যাপার। বঙ্গবন্ধু এই জাতিরকে ঐক্যবদ্ধ করে 1971 সালে মহান মুক্তিযুদ্ধের মধ্য দিয়ে আমাদের দেশটাকে স্বাধীনতা যুদ্ধে অংশগ্রহণের মতো ব্যবস্থা করতে হয়েছে এবং সেই যুদ্ধে অবতীর্ণ হতে হয়েছে এবং সেই যুদ্ধে বিজয় অর্জনের মধ্যে দিয়েই আমরা বিজয় অর্জন করেছি। এই বিজয় অর্জন এক দুদিনের কথা নয়। 52-র প্রেক্ষাপট থেকে শুরু করে 66-র 6 দফা, 69-এর গণ অভ্যুত্থান, 70-এর সাধারণ নির্বাচন, এই এক একটা মাইল ফলক হিসাবে সে সময় চিহ্নিত হয়েছে। এই বিজয়কে ধরে রাখার কথা আপনি বলেছেন, সেই ক্ষেত্রে আমরা কতটুকু সফল? এখানে লক্ষ লক্ষ মানুষের আত্মত্যাগ, আত্মহত্যা, জীবন, 2 লক্ষ মা বোনের সম্ভ্রম এবং বহু মুক্তিযোদ্ধার পঙ্গুত্ব বরণ, শাহাদত বরণের মধ্যে দিয়ে এবং শহীদ বুদ্ধিজীবীদের আত্মত্যাগের মধ্যে দিয়ে আমরা পেয়েছি আমাদের মূল স্বাধীনতা। কিন্তু স্বাধীনতার পর 75-এ বঙ্গবন্ধু এবং তার সপরিবারের হত্যাকাণ্ডের মধ্যে দিয়ে সেই পরাজিত শক্তি ক্রমান্বয়ে আমাদের রাষ্ট্রটাকে গ্রাস করে এবং ক্রমান্বয়ে গ্রাস করতে করতে একটা সময় আপনারা শুনেছেন বা দেখেছেন যে স্বাধীনতা বিরোধীর গাড়িতে পর্যন্ত জাতীয় পতাকা এদেশে দেয়া হয়েছে, মন্ত্রী বানানো হয়েছে সেই রাজাকার আলবদর বাহিনীর কমান্ডারদেরকে। আমরা খুব লজ্জা পেয়েছি, অপমান বোধ করেছি, ঘৃণায় লজ্জায় আমরা মানে শরমে মরে গেছি যে রাজনীতিবিদদের কর্মকাণ্ড থেকে। স্বাধীন দেশের স্বাধীন জাতির মানুষ আমরা স্বাধীনতা বিরোধীদের কিভাবে আমরা উত্থান করেছি এদেশে। তো সেই হিসাবে বিজয় অর্জন করা যেমন কঠিন কাজ, বিজয়কে ধারণ করে লালন করে সামনের দিকে অগ্রসর হওয়া খুব কঠিন। এই কঠিন কাজটি বিজয় অর্জনের পর আমরা সকলেই হাল ছেড়ে দিয়েছিলাম। আমরা মনে করেছিলাম বিজয় তো অর্জন হয়েই গেছে, কিন্তু পরাজিত যারা হয় তারা যে পরাজয়ের গ্লানি কোনোদিন ভুলতে পারে না তার বাস্তব প্রমাণ দেখেছে। ক্রমান্বয়ে তারা সংগঠিত হয়ে অর্থ বিত্ত বৈভবের মালিক হয়ে আজকে তারা বাংলাদেশকেই কুড়ে কুড়ে খাচ্ছে। বঙ্গবন্ধু কন্যা জননেত্রী শেখ হাসিনা রাষ্ট্রীয় ক্ষমতায় আসার কারণে আজকে যেন মনে হচ্ছে যে সেই বিজয়ের স্বাদ এদেশের মানুষ পেতে যাচ্ছে। তাও বহু ত্যাগ তিতিক্ষার মধ্যে দিয়েই কিন্তু সে বিজয়টাকে ফের অর্জন করতে হবে বলে আমার মনে হয়। বিজয়কে ধরে রাখার জন্য সর্বপ্রথম যেটা দরকার সেটা হচ্ছে আমরা মুক্তিযোদ্ধারা 60 অ্যাবভ এর সকলের হয়ে গেছে বয়সী মানুষ। বাংলাদেশে অ্যাবভ 50 এজের মানুষের সংখ্যা প্রায় 65%। এরা মুক্তিযুদ্ধ দেখেও নি, জানেও না। তাহলে এই জনগণকে, এই মানুষগুলোকে মুক্তিযুদ্ধ সম্বন্ধে জানানো দরকার। নিউ জেনারেশনকে মুক্তিযুদ্ধ সম্বন্ধে জানানো দরকার। মুক্তিযুদ্ধ কোনো কাপুরুষের কথা না, কোনো ভীতির কথা না, কোনো চোরের গল্প না। মুক্তিযুদ্ধ একটা সাহসী অধ্যায়। এদেশের মানুষকে হানাদার, পাকিস্তানি হানাদার বাহিনী তার দোসর রাজাকার আলবদর আল-শামসের থেকে বাঁচানোর জন্য সেদিন হাজার হাজার মুক্তিযোদ্ধারা মৃত্যুকে হাতের মুঠোয় নিয়ে তারা জীবন পণ করে এদেশের
মুক্তিযুদ্ধে অংশগ্রহণ করে দেশকে রাজাকার মুক্ত, আলবদর মুক্ত, পাক হানাদার মুক্ত একটা স্বাধীন দেশ উপহার দিয়েছিল। যুদ্ধের যে কি ভয়াবহতা, যুদ্ধ যে করেনি সে কিন্তু বুঝতেও পারবে না। আর্মি কেন পেছনে হ্যাবার চেকের সাথে পানির স্পটটা রাখে, এটা যে যুদ্ধ করেছে সেই জানে। একটা গুলিতে হয় আমি মরবো না সে মরবে, তাকে মারতেই হবে, না হলে আমি মরবো। যখন মাথার আশপাশ দিয়ে গুলিগুলো যায় তখন তার জীবন থাকে না। এবং যুদ্ধক্ষেত্রে সত্যিকার অর্থে পানি পিপাসা খুব বেশি চাপে, যেমন জীবনটা বুঝি এই মাত্র গেল, বের হয়ে গেল। এই বিজয়কে পরিপূর্ণভাবে অর্থবহ করতে হলে আপনি মনে করেন যে আর কি আমাদের করা দরকার, বা আমরা কি আদৌ সেই পথে রয়েছে কিনা? যে জঞ্জাল যেটা সৃষ্টি হয়েছে, যে যারা স্বাধীনতা বিরোধী বলে স্বাধীন দেশে অবস্থান করছে তাদেরকে সমূলে উৎপাটন করা ছাড়া, তাদের অর্থ বিত্ত সমস্ত কিছুকে রাষ্ট্রীয় হেফাজতে নিয়ে ওদেরকে উপযুক্ত শাস্তি দেওয়া না ছাড়া, আসলে আমরা যে ক্ষমা করেছিলাম, আমরা যে স্বাধীন দেশের স্বাধীনতার পর যে নির্লিপ্ত ছিলাম যে না দেশটা স্বাধীন হয়ে গেছে, যার যার মতো বসবাস করুক, তারা কিন্তু সেটা মানে নাই। তাদের শেকড়ও তো অনেক গভীরে এখন, সেটা কিভাবে আপনারা মনে করছেন যে এই তাদের সেই শেকড় উৎপাদন করা সম্ভব? আমার কাছে যেটা আমার বাস্তব অবস্থা দেখেছি, বঙ্গবন্ধু যখন বাঙালি জাতির মুক্তি সনদ 6 দফা দিলেন, তখন তিনি 6 দফা দিয়ে তো ঘরে বসে থাকেননি, সারা বাংলাদেশ উনি চষে বেরিয়েছেন। বাঙালি মানুষকে উনি মোটিভেশন করেছেন, প্রত্যেকটা শ্রেণী পেশার মানুষকে উনি ঐক্যবদ্ধ করতে বলেছিলেন। সৈনিক বুঝেছিল যে হ্যাঁ, আমারও তো সত্যিকার অর্থে পাকিস্তান সেনাবাহিনীতে আমি হাবিলদারের উপরে হতে পারছি না, আমাকে সুবেদার করে না। আর্মি অফিসার বুঝেছিল যে আমি হাজার করেও, হাজার বিগ অফিসার, ভালো অফিসার হয়েও আমি মেজরের উপরে উঠতে পারবো না। শিল্পপতি যারা শিল্পের বিকাশ ঘটাবে তারা মনে করেছিল হাবুব, দাউদ, ইস্পাহানি, বাওয়ানি যতদিন থাকবে ততদিন বাঙালির কেউ ব্যবসা বাণিজ্য উন্নতি করতে পারবে না। সেইরূপভাবে যে মোটিভেশনটা করে যে সব শ্রেণীর পিপুলসকে তিনি ইউনাইটেড করেছিলেন, কৃষকও বুঝেছিল যে আমাদেরকে ফাঁকি দেওয়া হচ্ছে। তাহলে সেই জায়গাতে আসতে হবে, মোটিভেশনের রাস্তাতে আসতে হবে। এই পিপুলসকে মোটিভেশন করে মুক্তিযুদ্ধের চেতনা এই দেশের মানুষকে তৈরি করতে হবে। যা আমি শুরু করেছি, আমার এলাকাতে শুরু করেছে স্বাধীনতা আমার অহংকারের নাম করে, যার প্রত্যেকটা ডকুমেন্ট সহ প্রসপেক্টাস আমাদের এমপি আব্দুর রৌফের মাধ্যমে মাননীয় প্রধানমন্ত্রীর কাছে এটা সমর্পণ করেছি। আমরা নিজেরাও চিঠি লিখে তাকে জানিয়েছি। এটা জাতীয়ভাবে এটা চালু করা দরকার। এদেশে যে মিত্র বাহিনী, ভারতীয় বাহিনী আর মুক্তি বাহিনী মিলে মুক্তি মিত্র যে বাহিনী ছিল, সেই বাহিনী একটা বিপুল সংখ্যক সৈন্য এটা মারা যায় হচ্ছে চোরহাস কুষ্টিয়াতে। আজকে ওই স্মৃতিফলকটা উন্মোচিত হয়েছে, মাথা দাঁড় করে আছে আজকে, যে আমরা না কৃতজ্ঞ জাতি, ভারতীয় সেনাবাহিনীর বা মিত্র বাহিনীর যারা মারা গেছিল তাদেরকেও আমরা স্মরণ করছি এর মধ্যে দিয়ে। সুতরাং এবং প্রত্যেকটা জেলাতে যেখানে যেখানে যুদ্ধ হয়েছে, আমার জেলার নাই, প্রত্যেকটা জেলাতে ওই যুদ্ধক্ষেত্রগুলো তৈরি করতে হবে এবং মানুষকে দেখাতে হবে যে এখানে যুদ্ধ করেছিল পাকিস্তান আর্মির সঙ্গে। আজকে পাকিস্তান আর্মি, পাকিস্তান বলছে যে যুদ্ধ হয় নাই, তার প্রমাণ বহন করবে সারা বাংলার প্রত্যেকটা ক্ষেতে খন্দে সব জায়গাতে। এই স্মৃতিস্তম্ভ, স্মৃতিসৌধগুলো তৈরি করতে হবে, নিউ জেনারেশনকে মোটিভেশন করতে হবে এবং জননেত্রী শেখ হাসিনাকে রাষ্ট্রীয় ক্ষমতায় থাকার ব্যবস্থা করতে হবে। তবেই যদি বাঙালি জাতীয়তাবাদ, বাংলাদেশের জাতিসত্তার বিকাশ এবং বিজয়ে জাতির যে অর্জন, সেটা যাতে আমরা আরো সুদৃঢ় করতে পারি, সুসংহত করতে পারি। বঙ্গবন্ধু বলেছিলেন সোনার বাংলা, সেই সোনার বাংলা তৈরি করা সম্ভব এবং সেটার বহিঃপ্রকাশ ঘটছে। আমি জননেত্রী শেখ হাসিনাকে বলবো, আপনার দলে যদি কোনো চোর বা খারাপ লোক থাকে, দুর্নীতিগ্রস্ত লোক থাকে, আপনার সব অর্জন ব্যর্থ হয়ে যাবে যদি এই দুর্নীতির বাজরা যদি দুর্নীতি করতে থাকে। দুর্নীতিগ্রস্ত মানুষগুলোকে সরান। সাধারণ মানুষ, মুক্তিকামী মানুষ, মুক্তিযুদ্ধের পক্ষের মানুষ, বঙ্গবন্ধুর সৈনিকেরা সব আপনার সাথেই আছে। 16ই ডিসেম্বরের সকালে আপনি কোথায় ছিলেন এবং আপনার সেদিনের সেই মুহূর্তের অনুভূতি কি? আমি যেখানে ছিলাম, কুষ্টিয়াতে ছিলাম। কুষ্টিয়া কিন্তু 11ই ডিসেম্বর স্বাধীন হয়ে যায়, অর্থাৎ স্বাধীনতার 7টা, আমার জেলা ও এলাকার স্বাধীনতার 7টা আমরা 11 তারিখেই পেয়েছি। জাতীয়ভাবে 16 তারিখে যখন বিজয় অর্জন হলো,
তখন যে হাজার হাজার রাউন্ড গুলি আমরা শুধু ফাঁকা উপরে উড়েছে আনন্দে উল্লাসে যে আমার দেশ আজকে স্বাধীন হলো। স্বাধীনতার সেই যে স্বাদ, সেটা বললাম তো, এটা ভাষায় বর্ণনা করা যাবে না। যে মানুষ স্বাধীনতার আকাঙ্ক্ষা এবং স্বাধীনতা পেলে পরে মানুষ যে কতখানি উদ্বেলিত হয়, কতখানি উজ্জীবিত হয়, কতখানি উৎসাহিত হয়, কতখানি আবেগপ্রবণ হয়, এটা ভাষা দিয়ে এটা বোঝানো খুব অসম্ভব ব্যাপার। স্বাধীনতার এই ৪৪ বছর পরের বিজয় দিবসে আপনার প্রত্যাশা কি? স্বাধীন দেশটি যাতে স্বাধীন দেশের মতোই চলুক, অর্থাৎ এখানে যে দল করেন অসুবিধা নেই, রাজনীতি তো করতেই পারেন প্রত্যেকটা মানুষ। সে রাজনীতি করতে গেলেও বাংলাদেশকে স্বীকার করে, বাঙালিকে স্বীকার করে, মুক্তিযুদ্ধকে মেনে আপনাকে রাজনীতি করতে হবে। এটাই আমরা চাই আজকের এই ৪৩ বছরের মাথাতে। আমার দেশে যাতে কোনো পরাজিত বা মুক্তিযুদ্ধে পরাজিত শক্তি বলে কোনো শক্তি যেন না থাকে। আপনার এই চাওয়া পূরণ হবে সে প্রত্যাশায় আমরা করছি এবং আপনাকে আমাদের এই স্টুডিওতে আসার জন্য অনেক ধন্যবাদ। আপনাকেও ধন্যবাদ জানাচ্ছি যে আপনি আমাকে আমন্ত্রণ করেছেন। দর্শক, আজকের মতো এখানেই বিদায় নিচ্ছি। আবার দেখা হবে নতুন কোনো অতিথিকে সাথে নিয়ে। সেই পর্যন্ত সুস্থ থাকুন, ভালো থাকুন। দর্শক, এতক্ষণ কুষ্টিয়া অঞ্চলের মুক্তিযোদ্ধা কমান্ডার নাসিমউদ্দিন আহমেদের মুক্তিযুদ্ধের অজানা কথা শুনছিলাম। সাক্ষাৎকারটি ধারণ করা হয়েছিল আমাদের নিউ ইয়র্ক স্টুডিওতে। প্রবাসের সময় আরো থাকছে, বিপিএল এর প্রথম কোয়ালিফায়ারে রংপুরকে ৭২ রানে হারিয়ে ফাইনালে কুমিল্লা। এলিমিনেটরে ঢাকাকে ৭৮ রানে হারিয়ে দ্বিতীয় কোয়ালিফায়ার নিশ্চিত করল বরিশাল। লালমনিরহাটে খ্রিস্টান ধর্মযাজক সহ কয়েকজন ধর্ম প্রচারককে হত্যার হুমকি দিয়ে আইএসের নামে চিঠি পাঠানো হয়েছে। বিকেলে লালমনিরহাট শহরের মিশন মোড়ে অবস্থিত চার্চ অব গডের যাজক শ্রী তপন বর্মন সহ কয়েকজনের নামে ডাকযোগে এই চিঠি পাঠানো হয়। চিঠিতে আগামী ২০ ডিসেম্বর এই হত্যাকাণ্ড কার্যকর করা হবে বলে হুঁশিয়ারি দেওয়া হয়। পাশাপাশি চিঠিতে দিনাজপুরের কান্তজিউ মন্দিরে বোমা হামলার দায়ও স্বীকার করে নেওয়া হয়। এদিকে গত রাতেই যাজক তপন বর্মন নিরাপত্তা চেয়ে সদর থানায় একটি সাধারণ ডায়েরি করেছেন। তবে এ ব্যাপারে ক্যামেরার সামনে কোনো কথা বলতে রাজি হননি তিনি। আধিপত্য বিস্তারকে কেন্দ্র করে তিতুমির সরকারি কলেজে ছাত্রলীগের ২ গ্রুপের সংঘর্ষে ৭ জন আহত হয়েছেন। দুপুরে রাজধানীর তিতুমির কলেজের তথ্য কেন্দ্রের সামনে এই সংঘর্ষ হয়। প্রত্যক্ষদর্শী ও আহতরা জানান, বেলা ১২টার দিকে তথ্য কেন্দ্রের সামনে কলেজ ছাত্রলীগের গোপালগঞ্জ গ্রুপ ও ব্রাহ্মণবাড়িয়া গ্রুপের মধ্যে ধাওয়া পাল্টা দেওয়া হয়। এক পর্যায়ে ২ গ্রুপের সংঘর্ষে অন্তত ৭ জন আহত হয়। আহতদের ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে জরুরি বিভাগে নিয়ে প্রাথমিক চিকিৎসা দেওয়া হয়। ২০১৩ সালের নিরাপদ খাদ্য আইন অনুযায়ী যেখানেই ভেজাল খাদ্য পাওয়া যাবে সেখানে অভিযান চালিয়ে দোষীদের বিরুদ্ধে জরিমানা ও শাস্তিমূলক ব্যবস্থা নেওয়ার ঘোষণা দিয়েছেন ঢাকা দক্ষিণ সিটি কর্পোরেশনের মেয়র সাইদ খোকন। দুপুরে রাজধানীর পুরান ঢাকা ও ধানমন্ডিতে বিভিন্ন রেস্টুরেন্টে ও সুপার শপে অভিযান শেষে এই ঘোষণা দেন তিনি। এ সময় পচা ও বাসি খাবার রাখার দায় আগোরা, মিনাবাজার ও ন্যান্দোস সহ বিভিন্ন রেস্টুরেন্টকে ১১ লাখ টাকা জরিমানা করা হয়। অভিযানে আগোরা স্টোরে পাওয়া যায় পচা মাছ ও বাসি মাংস। ন্যান্দোসে পাওয়া যায় মেয়াদ উত্তীর্ণ বিভিন্ন খাদ্যদ্রব্য। এর আগে পুরান ঢাকার আল ইসলাম রেস্টুরেন্ট, কালামস কিচেন ও ক্যাফে ইউসুফকে মোট ২ লাখ টাকা জরিমানা করেন ভ্রাম্যমাণ আদালত। এবারে প্রবাসের খবর। জাতিসংঘ মানবাধিকার কমিশনের যুদ্ধ অপরাধীদের দণ্ড প্রসঙ্গে পাকিস্তানি সিনেটর রেহান মালিকের দেয়া চিঠির তথ্য পুরোপুরি মিথ্যা বলে মন্তব্য করেছেন জাতিসংঘে নিযুক্ত বাংলাদেশের রাষ্ট্রদূত মাসুদ বিন মোমেন। কূটনৈতিক সম্পর্ক বিবেচনায় এমন মনোভাবের পরিবর্তনেরও আহ্বান জানান তিনি। মানবতা বিরোধী অপরাধের দায়ে সালাউদ্দিন কাদের চৌধুরী ও আলী আহসান মোহাম্মদ মুজাহিদের ফাঁসি কার্যকরের পর ৭১-এ বাংলাদেশে কোনো হত্যাযজ্ঞ ও বর্বরতা চালানো হয়নি উল্লেখ করে জাতিসংঘের মানবাধিকার কমিশনে চিঠি পাঠান রেহান মালিক। জাতিসংঘে নিযুক্ত বাংলাদেশের রাষ্ট্রদূত মাসুদ বিন মোমেন আরও বলেন, ৭১ সালে বাংলাদেশে কি ঘটেছিল সারা বিশ্বের মানুষ তা জানে। এদিকে পাকিস্তানের এ ধরনের অন্যায় আচরণের তীব্র প্রতিবাদ জানিয়ে দেশটির সঙ্গে কূটনৈতিক সম্পর্ক পুনর্বিবেচনা এবং দেশে ও প্রবাসে পাকিস্তানি পণ্য বর্জনের দাবি জানিয়েছেন নিউ ইয়র্ক প্রবাসী বিশিষ্টজনেরা। তারা আরও দাবি করেন, বাংলাদেশের অভ্যন্তরীণ ব্যাপারে হস্তক্ষেপের অপরাধে নিঃশর্ত ক্ষমা চাইতে হবে পাকিস্তানকে।
অবিলম্বে বাংলাদেশের কাছে ক্ষমা চাওয়া উচিত তাদের কৃতকর্মের জন্য, এবং আমাদের বাংলাদেশিদের পাকিস্তানের সমস্ত পণ্য বর্জন করা উচিত এবং পাকিস্তানের সঙ্গে আমাদের যে কূটনৈতিক সম্পর্ক সেটি পুনর্বিবেচনা করা উচিত। তারা যেন স্বীকার করে নেন তারা আমাদের গণহত্যা করেছেন, তার জন্য ক্ষমা চান, তার জন্য রেপারেশনস দেন, এবং তারপর তারা ইন্টারন্যাশনাল ক্লাব অফ সিভিলাইজড পিপলে ঢুকতে পারবেন। জেনেভাতে হয়তো সবারই অধিকার আছে কোনো একটা বিষয়ে কিছু উত্থাপন করার, আর তাছাড়া সারা বিশ্বের মানুষের কাছে এইগুলো এখন তো ধ্রুব সত্য যে 1971 সালে কি হয়েছিল সেটা সকলেই কম বেশি জানেন। আমি আশা করব যে তাদের এই ধরনের অ্যাটিটিউড তারা যেন পরিবর্তন করে। জনশক্তি রফতানিতে প্রায় 1 কোটির মাইলফলক স্পর্শ করতে যাচ্ছে বাংলাদেশ। স্বাধীনতার 44 বছরে অভিবাসী বিষয়ক আলাদা মন্ত্রণালয়, রিক্রুটিং এজেন্সিগুলোর জন্য নীতিমালা, $1,500 বিলিয়ন রেমিটেন্স সহ এ খাতের অনেক সফলতা। তবে সমুদ্রপথে অবৈধভাবে বিদেশগামীদের বিপন্ন জীবন কিছুটা হলেও ম্লান করে দিয়েছে এসব অর্জন। এ অবস্থায় এ খাতের অনিয়ম দূর করে জবাবদিহি নিশ্চিত করতে পারলেই আগামী দিনের চ্যালেঞ্জ মোকাবেলা করা সম্ভব বলে মনে করেন বিশ্লেষকরা। সাজিদ রাজুর রিপোর্ট। একটু সুখের আশায় সমৃদ্ধির খোঁজে ঘর ছেড়ে বিদেশে পাড়ি জমান বাংলাদেশিরা। এদেরই শ্রমে ঘামে পাঠানো রেমিটেন্সের পরিমাণ বর্তমানে প্রায় $1,500 বিলিয়ন। 2 দশক আগেও যা ছিল $1,000 মিলিয়ন নিচে। স্বাধীনতার পর আরব বিশ্বে নির্মাণ শ্রমিক পাঠানোর মধ্য দিয়ে জনশক্তি রপ্তানির বিকাশ ঘটে বাংলাদেশে। 3000 থেকে শুরু হয়ে সময়ের ব্যবধানে সে সংখ্যা এখন 90 লাখ ছাড়িয়েছে। মধ্যপ্রাচ্যের গণ্ডি পেরিয়ে বাংলাদেশের শ্রমিক যাচ্ছে দেশ মহাদেশে। এই খাতের বিকাশে হয়েছে আলাদা মন্ত্রণালয়, প্রতিষ্ঠা হয়েছে আলাদা ব্যাংক। তবে দক্ষ শ্রমিক পাঠানোর প্রতিযোগিতায় অন্য দেশগুলোর তুলনায় পিছিয়ে আছে বাংলাদেশ। বিশেষজ্ঞরা বলছেন, দক্ষ জনশক্তি রপ্তানি নিশ্চিত করতে না পারলে বাজার হারাবে বাংলাদেশ। জনশক্তি রপ্তানিতে খরচ কমানো ও সুশাসন নিশ্চিত করাও চ্যালেঞ্জ বলে মনে করেন তারা। বাইরের দেশে এমপ্লয়াররা যখন আসে তখন আমরা যখন নেগোসিয়েশন টেবিলে যখন বসি তখন আমরা ওই আনস্কিল ভাবে প্রেজেন্ট করার কারণে কেন প্রথমে নেগোসিয়েশন আমরা হারিয়ে ফেলি। বেতন, সুযোগ সুবিধা ওগুলো আন্ডারমাইন হয়ে যাবে তখনই আপনি যদি আনস্কিল হিসাবে পরিচয় দেন। গুড গভর্নেন্স প্রতিষ্ঠা করা সেটা একটা বড় চ্যালেঞ্জ। বিদেশে দক্ষ জনশক্তির বড় চাহিদা, আমাদের অতিরিক্ত জনশক্তি রয়ে গেছে, কিন্তু সেটাকে আমরা ঠিক ভ্যালু অ্যাড করে পাঠানো সেটা খুব দরকার। প্রবাসী কল্যাণমন্ত্রী বলছেন, শ্রমিকদের দক্ষতা নিশ্চিত করার বিষয়টিতেই দেয়া হচ্ছে সর্বোচ্চ গুরুত্ব। প্রতি উপজেলাতে একটা ট্রেনিং সেন্টার হবে এবং ওই ট্রেনিং সেন্টারের মাধ্যমে আমরা দক্ষ জনশক্তি রপ্তানি শুধু নয়, দেশের জন্য আমরা দক্ষ জনশক্তি গড়ে তুলব। মধ্যপ্রাচ্যে আরও লোক পাঠানো, অস্ট্রেলিয়াকে ওপেন করা, থাইল্যান্ডকে ওপেন করা, নতুন নতুন বাজার সৃষ্টি করে। শ্রমবাজারের বহুমুখিতা ও নারী শ্রমিকদের নিরাপত্তায় নেয়া সরকারের নানা পদক্ষেপের সুফল দেশ খুব শিগগিরই পাবে বলেও জানান মন্ত্রী। সাজিদ রাজু, সময় সংবাদ, ঢাকা। আন্তর্জাতিক প্রসঙ্গ। অবশেষে ফ্রান্সের প্যারিসে জলবায়ু সম্মেলনে ঐতিহাসিক চুক্তি সই হয়েছে। চুক্তিতে বৈশ্বিক উষ্ণতা বৃদ্ধির মাত্রা 2 ডিগ্রি সেলসিয়াস কমিয়ে আনার অঙ্গীকার করেছেন বিশ্ব নেতারা। এর আগে খসড়াটি অনুমোদনের জন্য মন্ত্রী পর্যায়ের বৈঠকে উপস্থাপন করা হয়। সেখানে চূড়ান্ত চুক্তিতে সই করে বিভিন্ন দেশ। জলবায়ু সম্মেলনের বর্ধিত দিনে টানা 16 ঘণ্টা কর্মকর্তা ও বিশেষজ্ঞ পর্যায়ের আলোচনার পর খসড়াটি চূড়ান্ত হয়। বৈশ্বিক উষ্ণতা বৃদ্ধির মাত্রা কমানোর বিষয়ে বিশ্ব নেতাদের মধ্যে ব্যাপক আলাপ আলোচনা হয়। তারই ফসল এই চুক্তি। উচ্চাকাঙ্ক্ষী ও ঐতিহাসিক চুক্তিটি প্রতি 5 বছরে পর্যালোচনা করা হবে। এদিকে বৈশ্বিক উষ্ণতা বৃদ্ধির মাত্রা 2 ডিগ্রি সেলসিয়াস নয়, বরং তা 1.5 ডিগ্রি সেলসিয়াসে নামিয়ে আনার দাবি অব্যাহত রেখেছে ফরাসি পরিবেশবাদীরা। প্রথম দল হিসেবে বিপিএল এর 3য় আসরের ফাইনালে উঠেছে কুমিল্লা ভিক্টোরিয়ান্স। প্রথম কোয়ালিফায়ারে রংপুর রাইডার্সকে 72 রানে হারিয়েছে তারা। মিরপুরে টস হেরে ইমরুল কায়েসের 67 রানের সুবাদে 7 উইকেটে 163 রানের বড় সংগ্রহ পায় কুমিল্লা। জবাবে আশা জায়েদি ও আবু হায়দারের বোলিং তোপে মাত্র 91 রানে গুটিয়ে যায় রংপুর রাইডার্স। এই ম্যাচ হারলেও দ্বিতীয় কোয়ালিফায়ারের মাধ্যমে ফাইনালে ওঠার সম্ভাবনা রয়েছে রাইডার্সের সামনে। মিরপুরের টস হেরে বেশ সাবধানী ছিলেন কুমিল্লার 2 উদ্বোধনী ব্যাটসম্যান ইমরুল কায়েস ও লিটন দাস। তবে সময়ের সঙ্গে খোলস ছেড়ে কুমিল্লার হয়ে সর্বোচ্চ উদ্বোধনী রানের জুটি গড়ে দ্বিতীয়
দলীয় 79 ও ব্যক্তিগত 28 রানে ফেরেন লিটন দাস। অন্য প্রান্তে 50 তুলে ইমরুল কায়েস ফেরেন ব্যক্তিগত 67 রানে। দ্রুতই সতীর্থদের অনুসরণ করেন অ্যান্ড্রে রাসেল ও আহমেদ শেহজাদ। শেষের দিকে আশা জায়দি 15 বলে 40 রানের ঝড় ইনিংসের সুবাদে 163 রানের সংগ্রহ পায় ভিক্টোরিয়ান্স। জবাবে দলীয় মাত্র 36 রানে দুই উদ্বোধনী ব্যাটসম্যান সৌম্য সরকার ও সিমন্সকে হারায় রাইডার্স। এরপর জায়দি ও আবু হায়দার রনের বোলিং তোপে নিয়মিত বিরতিতে উইকেট হারাতে থাকে রংপুর। শেষের দিকে পেরেরা কিছুটা প্রতিরোধ করলেও তার রংপুরের বড় হার এড়ানোর জন্য যথেষ্ট ছিল না। জায়দি ও আবু হায়দার রনি নিয়েছেন 4টি করে উইকেট। এদিকে বিপিএল এর এলিমিনেটর ম্যাচে ঢাকা ডায়নামাইটসকে 18 রানে হারিয়ে দ্বিতীয় কোয়ালিফায়ারে জায়গা করে নিয়েছে বরিশাল বুলস। প্রবাসের সময় এ পর্যায়ে শীর্ষ সংবাদ জানিয়ে দিচ্ছি আরেকবার। বহুল প্রত্যাশিত স্বপ্নের পদ্মা সেতুর মূল নির্মাণ কাজ উদ্বোধন করলেন প্রধানমন্ত্রী। বললেন বিএনপি জামায়াত দেশে উন্নয়ন চায় না বলেই সেতুর কাজ বন্ধ করে দিয়েছিল। পদ্মা সেতুর কাজ শুরু হওয়ায় খুশি দক্ষিণাঞ্চলের 21 জেলার মানুষ। দীর্ঘদিনের বঞ্চনার অবসান ঘটবে বলে আশাবাদ। বরাদ্দের আগেই দলীয় প্রতীক নিয়ে চলছে পৌর নির্বাচনের জনসংযোগ। সৎ ও যোগ্য প্রার্থীকেই নির্বাচিত করতে প্রস্তুত ভোটাররা। লালমনিরহাটে কয়েকজন খ্রিস্টান ধর্মযাজককে হত্যার হুমকি দিয়ে আইএসের নামে চিঠি। দিনাজপুরের কান্তজিউ মন্দিরে হামলার দায় স্বীকার। প্যারিস সম্মেলনে ঐতিহাসিক জলবায়ু চুক্তি সই। বৈশ্বিক উষ্ণতা বৃদ্ধির মাত্রা 2 ডিগ্রি সেলসিয়াস কমিয়ে আনতে বিশ্ব নেতাদের অঙ্গীকার। এই ছিল প্রবাসের সময়। যে কোনো খবর পেতে ভিজিট করুন সময়নিউজ.টিভি। যে কোনো বাংলা লিংক রবিও সিটিসেল নম্বর থেকে সময় সংবাদের খবর, অনুষ্ঠান সূচি জানতে এবং যে কোনো তথ্য সময় সংবাদকে জানাতে ডায়াল করুন 16242 নম্বরে। এছাড়া এই মাত্র পাওয়া খবর মোবাইলে পেতে SMS করুন *SN লিখে পাঠিয়ে দিন 16242 নম্বরে। আর সঙ্গে থাকুন সময়ের।